শুধু দর্শক, পর্দায় যে গানটি দেখছিলাম এটি তালাশ ছবির গান। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এই দুজন শিল্পী। আচ্ছা, কেমন হয় যদি আজকের আয়োজনে তাদের সাথে আড্ডা দিই? হ্যাঁ দর্শক, ভিস্তা এন্ড ড্রা টিভি প্রেজেন্টস কালার্স 24 এর আজকের অতিথি শবনম বুবলি এবং আদর আজাদ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। শুরুতেই আপনাদের বেশ বেশ রোমান্টিক একটা গান দেখছিলাম। গানটা কনা এবং ইমরানের গাওয়া, রাইট? গানে দুজনের বেশ কেমিস্ট্রি দেখছিলাম। মানে যদ্দূর জানি আপনাদের দুজনেরই প্রথম কাজ। সো সেই জায়গা থেকে এত সুন্দর কেমিস্ট্রি কিভাবে হলো? Who will talk first? আচ্ছা, প্রথমত আসলে তালাশ সিনেমার গান এটি এবং আমার ওনার সাথে আসলে এই প্রথম কাজ করা। তো ওভারঅল আসলে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এবং হয়েছে কি আমরা ওই চরিত্রগুলোই ধারণ করেছি আচ্ছা, একদমই গল্পের সাথে, যার জন্য আমাদের কেমিস্ট্রিটা হয়তো অতটা ভালো লাগছে দর্শকদের কাছে। আমরা এই ছবিটা নিয়ে কথা বলবো। মানে ছবিটা যেহেতু মুক্তি পেয়ে গিয়েছে, চাইবো দর্শকরা আসলে সিনেমা হলে গিয়েই ছবিটা দেখুক, বাট এমন কিছু গল্প করব ছবি নিয়ে যেই গল্পগুলো দর্শক শুনে মজা পাবে, ছবির পেছনের গল্প, এবং দর্শক অবশ্যই সেই গল্পগুলো শুনে মজা তো পাবেই, সাথে সিনেমা হলে গিয়ে দর্শকের ছবিটা দেখার আরও আগ্রহ জাগবে। বাট তার আগে আমার একটা প্রশ্ন এসেছে, একটু বলেন না আপনার নাম আদর কে রেখেছে? আব্বু। সিরিয়াসলি, এটা একদম আকিকা দিয়ে নাম রাখা। মানে এই নামের মানে সবই কি অ্যাডভান্টেজ? না, আমরা আরো ভাবছিলাম যে সিনেমায় আসার আগে কিনা এটা চেঞ্জ করলো। আচ্ছা, না বিষয়টা এরকম না। এটা অ্যাকচুয়ালি আব্বুই রেখেছে ছোটবেলায়। যখন হয়েছে কি যেন আম্মু বলতেছিল যে কোলে নিয়ে আদর করতে করতে বলে যে ওর নাম আদর। আচ্ছা, না ভাবছিলাম যে মানে সিনেমায় আসছেন, নায়িকারা আপনাকে আদর বলে ডাকবে। আচ্ছা, তাই না? হ্যাঁ, নাম যেহেতু আদর, আদর বলেই তো ডাকবে, স্বাভাবিক। আচ্ছা, ওকে। আপনার নাম তো বুবলি, জানেন নাকি বুবলি নামের অর্থ কি? বুবলি নামের অর্থটা আসলে ওরকম স্পেসিফিক কোনো অর্থ নেই। এটা হচ্ছে খুব বাবলি টাইপ একটা আদুরে ব্যাপারটা যেটা ছিল ছোটবেলা থেকেই, সেখান থেকে আসলে বুবলি নামটা। কিন্তু গুগল বলছে যে বুবলি মানে হচ্ছে জনপ্রিয় অথবা সুন্দর। উনি তো দুইটাই। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। এটা জানতেন আগে নাকি আজকে আমি বললাম? আমি আজকেই জানলাম সত্যিকার অর্থে। তার মানে কখনো গুগলে সার্চই দেওয়া হয়নি নিজের নাম। তাহলে আজকে প্রোগ্রাম শেষ করে অবশ্যই সবার আগের কাজ হবে গুগলে সার্চ দিয়ে নেওয়া। একদমই তাই। ওকে, আমরা তালাশ ছবির গল্পে ফিরবো, বাট তার আগে সিনেমার কিছু অংশ দর্শকদের দেখিয়ে আসি, কেমন হয়? স্টেডিয়াম ভর্তি দর্শক, কোটি কোটি মানুষের মুখে সুমন সুমন সুমন। শহরের অলিতে গলিতে মিরাকেল হয়ে গেছে। একজন রোড অ্যাক্সিডেন্ট করা পেশেন্ট নিয়ে এসেছি হসপিটালে, কিন্তু হসপিটাল থেকে রোগী গায়েব। বাদ বাদ, তোমার সাথে আমার কত গভীর ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড আমি থাকতে পারি না। আমি চাই তুমি বিয়ে করে সংসার শুরু করো। তোর জন্য আমার জীবনটা যতটা বিষাক্ত আমি কল্পনাও করি নাই। নিজে গুলি করে আত্মহত্যা করেছে। সামথিং ইজ রং। লাশ আর সত্য। আই লাভ ইউ নাইরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সরি বলো।
আমার সংসারের মাঝখান থেকে যাও। আপনার খারাপ লাগে না? মাইরা ফেলবা একদম। তোমার হাজবেন্ড কি আমার থেকে বেশি সুন্দর? তার অনেক টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি মিলে ফুল একটা প্যাকেজ, এর জন্য বিয়ে করতে বলো? অনেক বেশি অভিমান আমাকে তোমার সাথে থাকতে দিল না সুমন। তুমি কবে আমাকে সঠিক আঙ্গুলে রিং পরাবা? ও প্রেম করে আমার সাথে আর সংসার করে আরেকজনের সাথে। তোর এই চেহারাটা জীবনে আমাকে আর কোনোদিন দেখাবে না। সে এক সপ্তাহের মধ্যে ডেথ। সুমন আপনার কেমন বন্ধু? সুমন আমার বাল্য বন্ধু। ভেরি ইন্টারেস্টিং। মিস্টিরিয়াসও স্যার। আমার 1 লাখ টাকা লাগবে। আমি চাই আমার সমস্ত পৃথিবী জুড়ে শুধু সুমন থাকুক, সুমনময় হবে আমার পৃথিবী। শেষবারের মতন একবার আসুন। স্যার আপনি কি কোনো সুরাহা করতে পারলেন? হোপ দেয়ার ইজ সামথিং। Say love you. Say you love me. Say. মানে ট্রেলারে বেশ সাসপেন্স দেখতে পাচ্ছি। যাই হোক, তবে গিটার হাতে আদর আজাদকে দেখলাম, এই সিনেমায় দর্শকও দেখতে পাবে। যদ্দূর জানি বাস্তবেও আপনার এই ক্যারেক্টারের সাথে কিছুটা মিল আছে, সেই গল্পটা একটু জানতে চাই। এটা হচ্ছে 2008-এর ঘটনা। আচ্ছা। তখন ফ্রেন্ড সার্কেলরা মিলে হুট করে সিদ্ধান্ত নেওয়া হলো যে চলো আমরা একটা ব্যান্ড করি। তো তখনই অ্যাকচুয়ালি এই যে এরকম কথা, এই ইনস্ট্যান্ট ডিসিশন, তখন প্ল্যানিং চলছে। আমার একটা সাইকেল ছিল, একটা ল্যাপটপ ছিল, ল্যাপটপ বন্ধক রেখে সাইকেল বিক্রি করে টাকা ধার করে আমি 6.5 অপটেকের ইয়ামাহা DX 2000, আচ্ছা আচ্ছা, এটা একটা সেমি প্রফেশনাল কিবোর্ড, তো এটা কিনি, একজন গিটার কিনে। তো এইভাবে আসলে ব্যান্ড দলটা যাত্রা শুরু হয়। তো ওইখানেই আমি বেসিক্যালি মেইন কিবোর্ডিস্ট ছিলাম আর হচ্ছে সাইড ভোকালিস্ট ছিলাম। মানে এই গল্পটা কি জানতেন বুবলি? না, আমি আসলে জানতাম না। আমি জানতাম যে ওনার একটা ব্যান্ড ছিল, আমরা শুটিংয়ে শুনেছি, কিন্তু এতটা ইন ডিটেইলস জানতাম না আসলে। আচ্ছা, মানে এই যে আজকে বন্ধক চ্যানেল রাখার 24 গল্পটা প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু জানছি। ইভেন 3টা বছর অনেক পাগলামি ছিল ব্যান্ডটা নিয়ে। আচ্ছা, আর হয় কি, যখন একদম শুরু করছি কিংবা কবে শো করবো এরকম একটা উত্তেজনা কাজ করে, বাট কোনো কিছু তো এখনো প্রপারভাবে পারি না, পিচটাও ঠিক মতো বাজাতে পারি না কিংবা কর্ডই বুঝি না। তো তারপরে দেখা গেছে আমরা সাকসেসফুলি 3.5 মাস পরে আমরা প্রথম স্টেজ পারফরমেন্স করি। আচ্ছা, মানে সিরিয়াসলি আমার বিষয়টা খুবই ভালো লেগেছে যে ডেডিকেটেডলি যে Right. সে ব্যান্ড দলের সাথে যুক্ত ছিল এবং বন্ধক রাখার গল্পটা স্পেসিফিকলি। বুবলি আপু, আপনার কাছে একটু আসছি। আমি সিনেমায় দেখছিলাম যে আপনি একটার পর একটা চর মেরেই যাচ্ছেন। 14টা দিন। আমি শুনেছি 14 দিনে নাকি 72 চর খেতে হচ্ছে আদর আজাদকে, নায়িকা আরো বেশি বুবলির হবে। হাতে। আরো বেশি হবে। না, আসলে এটা গল্পের প্রয়োজনই ছিল। তো আপনি উনি- নাকি একসাথে দুইটার বেশি মানে হ্যাঁ, দুইটা মানে কম আমি দিতে যখন পারেন চর না? মারছিলাম আমার না একটাতে হচ্ছিল না, মনে হচ্ছিল যে আরেকটা দিলে হয়তো জিনিসটা কমপ্লিট হবে। তো সেটাই উনি খেয়েছে এবং বেচারার জন্য আমার পরবর্তীতে মায়া আচ্ছা, লাগছিল। যদি 3টা মনে হতো আপনি কি দৌড়ে পালাতেন? না, কি তবে যে করতাম না, তবে ওভারঅল জিনিসটা আসলে এক্সপেরিয়েন্সটা আমাদের খুব ভালো ছিল শুটিং এর, এবং অলরেডি তো রিলিজ হয়ে গেছে, দর্শকরা দেখছে, সবাই অনেক কমেন্টস করছে, খুব অ্যাপ্রিশিয়েট করছে, এবং আমি চাইবো যারা এখনো দেখেনি সবাই সিনেমা হলে গিয়ে তালার সিনেমা দেখুক। আর আরেকটা যে বিষয়গুলো আসলে মানে চরের ব্যাপারটা, তো এটা গল্পের জন্যই সবসময় আসছে, এবং শুধুমাত্র আমার এই ফিল্মে না, আমার অনেকগুলো ফিল্মে আমার এটা থাকে। আচ্ছা, সব ফিল্মের সেটেই কি আপনি একসাথে দুটো করে চর মেরেছেন? আমার এটা না সবসময় যে দুটো হয়েছে তা না, এবং এটা আমার 3টা 4টা বসগিরি, আমার হয়েছে। ফার্স্ট ফিল্ম থেকে শুরু হয়েছে, এবং আমি জানি না শুরু থেকে শুরু হয়েছে বলে এখনো এটা বোধহয় ধারাবাহিকতা আছে। মানে তবে এটা নায়িকা আসলে বুবলির জোকস সাথে যদি অ্যাপার্ট, এটা আসলে গল্পের জন্যই আসে। আচ্ছা, মানে নায়িকা বুবলির সাথে সিনেমা করতে হলে নায়কদের প্রিপারেশন থাকতে হয় যে আমাকে চর খেতে হবে একসাথে 2-3টা। হ্যাঁ, আচ্ছা, সেটা আলাদা বিষয়, কিন্তু যখন আবার মিষ্টি মিষ্টি কথা থাকছে সিনে, ওটা তো স্বীকার করে না। চরেরটাই শুধু বললো। ওইটা তো আছেই, কিন্তু থাপ্পড়টা তো 72টা থাপ্পড় না, এটা তো। তবে 72টা থাপ্পড় বাট আসলে আমি যদি বলি আমার জায়গা থেকে, সরি ইন্টারাপ্ট করলাম, আমি না চরগুলো খুব এনজয় করছি। কেন, মানে নায়িকা বলে এনজয় কেন করছি হাতে যে কি মধু মেশানো? কারণটা কি আমাকে যখনই থাপ্পড়টা দেয়া হচ্ছে না, থাপ্পড় দিয়েই ওনার ফার্স্ট ডায়লগ হচ্ছে সরি সরি সরি, 2টা থাপ্পড় দেয় আর সরি বলে। তাইলে মানে এই যে এই টানা এইভাবে 2টা থাপ্পড় দিয়ে আবার বলতেছে সরি, তাহলে
মানে ব্যথা পাওয়ার অপশনটা মোটেও না মানে ওটা তো বলেছি, ওটা সিন শেষ করার পর। তো আমাদের যিনি আমি ডিরেক্টর, একটা ট্রিক শিখলাম যে 2টা করে চর মারতে হবে প্রথমে, সরি। আমাদের তালাশ সিনেমার যিনি ডিরেক্টর, প্রচণ্ড মেধাবী একজন নির্মাতা সৈকত নাসির ভাই, খুব যত্ন করে উনি সিনেমাটা বানিয়েছেন এবং যেটা অলরেডি দর্শকরা আসলে সেই যত্নের ছাপ দেখতে পাচ্ছে। তো ওই সিনগুলোতে যেটা হয়েছে, চরের সিনগুলোতে আসলে ওনাকে চর মারার পর না আমরা মানে স্ট্রেট আমরা সৈকত ভাইয়ের দিকে তাকাই যে সিন কি ওকে কিনা। তো ভাইয়া না দেখে এখানে না আদর দেখো তোমার না মানে আবার আমরা জানি বেচারা মানে। তো ওভারঅল আসলে খুব ইন্টারেস্টিং ছিল, বাট আমি আই সেড সরি টু হিম বিকজ লাইক আমারও খুব আনইজি লাগছিল যে, কিন্তু সরিটা বলেছি সিনের শেষে, সিনে তো একদম কোষে। আসলে পরিচালকের মানে কি আদরাজা না, কি বলে, অ্যাকচুয়ালি মানে সুমন ক্যারেক্টারটা আমার পুরোপুরি অপোজিট একটা ক্যারেক্টার। তো সেখান থেকে এইটা সৈকত ভাইয়ের কারণেই আমি আজকে সুমন হতে পেরেছি। স্ক্রিনে যেটা দেখছেন এটা সৈকত ভাইয়ের কারণেই। একটু জানতে চাই এই সিনেমার নাম তালাশ কেন? এটি তো অলরেডি আজকে যেহেতু রিলিজ হয়েছে, দর্শকরা সবাই তালাশ করছে, আসলে এটা গল্পের প্রয়োজনেই এসেছে। আমি একটু জানতে চাই আসলে, কারণ যেটি হয় না যে আমাদের এক একটা কন্টেন্টের উপর বেস করে তো আসলে নামকরণ করা হয়। তো এখানে আসলে একদমই এক কথা যদি আমরা বলি তাহলে ভালোবাসার তালাশ, যেটা আমরা সবাই আমাদের জীবনে খুঁজে থাকি। তো সবকিছু মিলিয়ে, এবং আরও তো থ্রিলার, সাসপেন্স সবকিছুই আছে, রোম্যান্স, কমেডি, অ্যাকশন। তো ওভারঅল একটা রোমান্টিক ফিল্ম আমরা বলবো যে, এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে এটা একটা মিউজিক্যাল ফিল্ম, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম একটি মিউজিক ব্যান্ড নিয়ে। আমি একটু আদরের কাছে আসছি, এই সিনেমার পেছনের গল্প একটু শুনতে চাই। পেছনের মানে কোন জায়গা থেকে শুরু করব বলেন? শুটিং এর গল্প, শুটিং এ তো কত কিছু হয়েছে। আচ্ছা, একটা পার্ট তো আমি বলে ফেলেছি। কোনটা, থাপ্পড়েরটা? আচ্ছা, পেছনের গল্প যদি, এই গল্পটা আমাকে সৈকত ভাই 10 মিনিটে একটা লাইন আপ শোনাই, তারপরে হচ্ছে মনে হয় যে না কাজটা আমার সামহাউ করতে হবে। আচ্ছা, এরকম একটা কারণ। আমি তখন সৈকত ভাই যখন ক্যারেক্টারটা বলছে আমাকে, তখন আমি দেখলাম যে পুরোটাই সুমন, সে মানে এইভাবে সে আমাকে ব্রিফিং করছে। আচ্ছা। তো তারপর তো এই স্ক্রিপ্টটা নিয়ে প্রায় 4 মাসের মতো তার সাথে আমার কথাবার্তা। মানে আমি তো আসলে ছবিতে মানে এই নেওয়ার গল্প বলছেন, ওইটাই বলছি। তো তারপর যখন শুনলাম যে হচ্ছে আমাদের সুপারস্টার বুবলি হচ্ছে আমার কো-আর্টিস্ট, তখন তো ওই মাত্রাটা আরো বেড়ে গেল, প্রিপারেশনের মাত্রা। সেটে গেলাম শুটিংয়ে আমাদের ফার্স্ট ডায়লগ কি ছিল জানো? আচ্ছা, ফার্স্ট ওনার সাথে আমার যে শটটা ছিল, প্রথম সিন ওনার সাথে আমার স্ক্রিনের সামনে, সেটা ছিল যে আমরা বিয়ে করবা, এটা ছিল প্রথম, একদম প্রথম ডায়লগটা এটা ছিল, যেখানে আমি মানে অলরেডি ওনাকে ওভাবে তো আসলে আমাদের কথা হয়নি, কখনোই দেখা হয়নি। কয়বার দিয়েছেন এই টেক? না, এটা একবারই হয়েছিল। কেমন ছিল একটু দেখি না। এবং সেটা আপনি সিনেমা দেখেন না এখনো? ডায়লগটা একটু দেখি না। আজকে তো রিলিজ হলো, দেখব অবশ্যই। আমি তো সিনেমা মানুষ নিয়ে বসে আছি। অবশ্যই দেখব। কিন্তু একটা মানুষকে একদম আছে না আননোন জায়গা থেকে, আমরা ডেফিনেটলি আমরা তো ওভাবে শুনেছি বা, কিন্তু সামনাসামনি একটা দেখা হওয়া, কথা বলা। তো যখন প্রথম ডায়লগটাই এত রোমান্টিক একটা ডায়লগ হয়, আমার বিয়ের একটা আসরে, আমার বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে উনি যে এই কথাটা বলছে, তো ওটা খুব মানে ডিফারেন্ট ছিল। মানে ফার্স্ট ডায়লগ আমি মানে কাকে ডায়লগটা আপনার ফার্স্ট ডায়লগ আপনার মুখ থেকে শুনতে চাই আসলে। তাই তাহলে তো পুরো এসে দেখাতে হবে, মানে বসেই দেখেন না, ভয়েস দিয়ে জাস্ট ডেলিভারি। যাওয়া তো যাচ্ছে না। ইটস ওকে, নো প্রবলেম। আমি বিয়ে করব। এই ছিল দারুণ। তারপর এটা শেষ এবার করে আমাকে নিয়ে হলে চলে গিয়ে যায়। মুভিটা দেখতেই হবে। হ্যাঁ, আমাকে এটা বলেই সে আমাকে নিয়ে চলে যায়, আমার বিয়ের বের আসরে হয়ে চলে যায়। সো খুব ইন্টারেস্টিং ছিল আসলে সেই শুটিং এক্সপেরিয়েন্স। ইভেন শুটিং স্পটে আমাদের গানগুলো এতটাই সবার ভালো লেগেছে যে আমাদের ক্রু মেম্বার যারা ছিল, এরা প্রত্যেকেই না সবসময় গুনগুন করে গানগুলো আচ্ছা। ইভেন ফুল টিম আমরা 17 ঘন্টা 18 ঘন্টা শুটিং করেছি। উনি এই গল্পটা আমার থেকে ভালো বলতে পারবে। উনি 18 ঘন্টা টানা, 17-18 ঘন্টা টানা উনি হচ্ছে পানিতে ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে। হয়েছে কি, আমাদের আসলে তালাশ সিনেমার শুটিংটা হয়েছিল খুব মানে লকডাউন সিচুয়েশনে। যদিও অনেকে ভাবতে পারে যে লকডাউনের মধ্যে কিভাবে শুটিং হলো, সেটা আমরা ওভাবেই সব কিছু ম্যানেজ করে করা হয়েছে। তো যেটা হয় যে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা অনেক লিমিটেশনসের মধ্যে শুটিং করি, অনেক লিমিটেড ব্যাপার স্যাপার থাকে।
তো সেখানে যেটা হলো, আর ইনফ্যাক্ট ওই সময়টা তো খুব খারাপ সিচুয়েশন ছিল, সেখানে কোনো একটা ফিল্মের চিন্তা ভাবনা করা সেটা তো একটা অন্যরকম ব্যাপার আসলে। সেজন্য অবশ্যই আমি প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মসকে আমি ধন্যবাদ দিই, কারণ এমনিতেই হচ্ছে আমাদের বাংলা সিনেমা আসলে অনেক দিন ধরে আমরা ট্রাই করছি সবাই, যদিও এখন খুব ভালো ভালো সিনেমা হচ্ছে, গত বেশ কয়েক বছর ধরেই সিনেপ্লেক্সে হোক বা সবাই আসলে হলমুখী হচ্ছে, যেটা আমাদের একটা ছোটবেলা আমরা শুনতাম একটা গোল্ডেন টাইম ছিল। তো সেই জায়গা থেকে যখন আমরা তখন শুটিং করছিলাম, আমরা সাভারে শুটিং করেছি এবং কক্সবাজারে আমাদের গানের শুট হয়েছে। তো এরকম একটা সিন ছিল সাভারে আমাদের, মানে একটা বৃষ্টিতে ভেজার এবং বাথটাবে কিছু সিন। তো সৈকত ভাই কেন যেন পানির সিনগুলো সব একদিনে, হ্যাঁ আচ্ছা মানে ভাইয়া এটা হয়তো বা চেয়েছে যে ঠিক আছে একবারই সব হয়ে যায়। তো ভোরবেলা থেকে আমাদের কল টাইম ছিল, ভোরবেলা থেকে বাথটাবের সিন, পানির সিন, পুরো রুমের মধ্যে কিছু সারাদিন ভেজা অবস্থা, এবং বিকাল থেকে শুরু হয়েছে সেই চরের বৃষ্টির ভেজার, ওগুলো করে আমাদের অলমোস্ট 17-18 ঘন্টা আমি পানির মধ্যে, মানে পানি রিলেটেড সব কাজ। গানের শুটও হয়েছে, একা রাস্তায় গানটার মধ্যে কিছু পানির সিন ছিল। তো ওটার পর না আমার মানে এই যে মনে করে এখন আমার আবার ঠান্ডা লেগে গেছে, তো তারপরে আমার ঠান্ডা লেগে জ্বর, এবং এরপরের দিন আবার ভোরবেলা শুটিং। তো আমরা আসলে শুধু আমি না, সবাই খুব কষ্ট করেছে, এবং আমাদের ওভারঅল যে তালাশ টিমটা এত স্মার্ট একটা টিম, এবং অন্যান্য যারা আর্টিস্ট যেমন দীপক দা ছিলেন, তারপর আসিফ হাসান, যোজন, শুভ, মিলি আন্টি, খায়রুল আঙ্কেল। তো ওভারঅল না এটা একটা স্মার্টেস্ট টিম, এবং আমাদের যারা প্রমোশনাল টিম আহাদ ভাই থেকে শুরু করে এই টিমগুলো, এবং যারা ডিস্ট্রিবিউটর আছেন অভি ভাই, টাইগার মিডিয়া, তারপর মানে ওভারঅল না তালাশ টিমটা এত মানে হয়েছে কি, আমাদের এই মুভিটা কিন্তু ইয়াং জেনারেশনের ফিল্ম। ডেফিনেটলি যারা ভালোবাসে বা যারা ব্রেকআপ করেছে সফল হয়েছে তাদের জন্য তো আছেই, এটা সিনিয়রদেরও অনেক ঘটনা আছে অতীতে, তো সবার জন্য, বাট টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনে আসলে এটা ক্যাচ করে যাবে, যে মিলে যাবে প্রেম ভালোবাসা সম্পর্কের দিকে। সিনেমায় আদর আজাদকে যতটা দেখা গিয়েছে প্রেমিক হিসেবে, ট্রেলার দেখে যেটা বুঝলাম ততটাই বিধ্বংসী দেখা গিয়েছে। বাস্তব জীবনে আপনি কেমন? মানে না বাস্তবে আমি বললাম না যে ক্যারেক্টারটা পুরোই আমার অপোজিট। আপনি কি এরকমই বিধ্বংসী? না না, আমি তো তাহলে তো আমি এর আগে এই যে শুরুতেই তো আমি বললাম যে এটা আমার পুরোই অপোজিট একটা ক্যারেক্টার। ইভেন যেটার কারণে আমাকে 4 মাস গ্রুমিং করতে হয়েছে এই ক্যারেক্টারটা অ্যাডপ্ট করার জন্য। আচ্ছা হ্যাঁ, আমি যদি এখনই আমার চুল দাড়ি ছোট করে ফেলি, আমাকে সবাই হচ্ছে অন্যভাবে দেখবে। তো এই চেহারার সাথে কখনো বিধ্বংসী জিনিস যায় না, নামটাই তো আদর। তবে যেটা হয়েছে ওনার তালাশ ক্যারেক্টারের ওনার যে লুকসটা সৈকত ভাই এনেছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। কারণ আছে না যে এরকম একটা লুক তার ক্যারেক্টারের সাথে যেটা ম্যাচ করে, সেটা না খুব ভালো গিয়েছে ওনার সাথে। এবং আমি এরপরে যখন ওনার যদি ক্লিন শেভ কোনো ছবি দেখে আমি চিনবো না কিন্তু, কারণ আমি সুমনকেই জানি। আর বিধ্বংসী যে ব্যাপারটা আপনি বলছিলেন, আমরা কক্সবাজারে একটা গানের শুটিং করছিলাম, তো সেখানে যেটা হয়েছে যে আমি এটা আরও কয়েকটা জায়গায় শেয়ার করেছি, আমাদের শুটিং শেষ গানের, এবং গানের আমরা শুটিং করছিলাম ইনানি বিচের দিকে, একটু ভিতরের দিকটাতে, যেখানে সৈকত ভাই বলেছে যে আপু আমাদের তো একটু ক্রাউড হয়ে যায়, অডিয়েন্স চলে আসে, পাবলিক চলে আসে, যেটা শুটিং এ হয় আসলে নরমালি। তো আমরা ওই দিকটাতে যে ওদিকে হয়তো বা ক্রাউড ওরকম হবে না, ওইদিকে বাসা অনেক কাছে না, অনেক দূরে, মানে 1-2 কিলোমিটারের মধ্যে কিছু নাই। তো আমরা সকাল থেকে শুট শুরু করেছি গানের, আস্তে আস্তে দেখলাম কি সবাই আসছে, সবাইকে ডেকে ডেকে মানে দূর থেকে আমরা দেখছি, তো করে করে অনেক ভিড় হয়ে গেছে মানুষের। তো সৈকত ভাই তো একটু আরে মানে উনি নিয়ে এরকম মাইক্রোফোন নিয়ে উনি বলছে যে আসলে আপনারা প্লিজ শুটিং দেখেন, কিন্তু একটু দূরে ডিস্টেন্স রেখে। তো যেটা হয় নর্মালি যে কোনো শুটিংয়ে অডিয়েন্সরা বা পাবলিকরা যারা আছেন ভীষণ রেসপেক্ট দিয়ে আমাদেরকে, তারা দূর থেকে শুটিং দেখে। তো ওখানে না সামহাও একটু লোকাল একটা মানে একটু গন্ডগোল টাইপ হয়ে যাচ্ছিল। তো সেখানে যেটা করেছে যে সুমন, শুটিং কিন্তু শেষ, সুমন আমি ওনাকে সুমন বলেই ডাকি ক্যারেক্টারের নামটা তালাশে, তো উনি এতটাই ক্যারেক্টারে ছিলেন, উনি না এসে আমার নাইরা কোথায়, মানে ওনাকে সেভ করতে হবে, করতে হবে, সৈকত ভাই আসছে, উনি আসছে, মানে পুরো ওখানে আমি এইজন্য ওনাকে যখন এনেছি নায়িকাকে আগে কনফার্ম করে তারপর ওনাকে বলেছি। তো ওভারঅল না মানে পুরো টিমটা আমাকে ওখান থেকে সেভ করে নিয়ে এসছে, এবং এই এক্সপেরিয়েন্সগুলো আসলে, এবং খুব মানে অন্যরকম একটা সিচুয়েশন হয়েছিল ওখানে। আমরা তারপরে সবাই মাইক্রোতে উঠে দেন আসি। আচ্ছা, তো অনেক দিন ধরে উনি ক্যারেক্টার থেকে বেরোতে পারছিলেন না আসলে। আচ্ছা, সুমন থেকে গানের শুটিংটা আমরা একটু পরে করেছিলাম। হ্যাঁ, গানের শুটিংটা
পরে হয়েছিল আমাদের পুরো মুভি শুটিং শেষে। শেষে হয়েছে। এবং নায়রা ক্যারেক্টারে যেটা হয়েছে আমিও বেশ ভালোই মানে অনেক দিন আমি মানে তালাশের বুবলি যাকে আমরা দেখেছি বাস্তবে সবাই বুবলি নায়রা চরিত্রে দেখবে। মিল আছে ওখানে কতটা? আমার অনেকগুলো আসলে ক্যারেক্টারের লেয়ার ছিল। আচ্ছা, অ্যাজ আ গার্লফ্রেন্ড, দেন হচ্ছে অ্যাজ আ ওয়াইফ। মানে সেখানে কি আমরা বাস্তবের বুবলির কোনো মিল পাবো সাথে? বাস্তবের বুবলির সাথে একটি বিষয় মিল ছিল যে অনেক আমার মনে হয় যে আমার কিছুটা ধৈর্য আছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে ওই ক্যারেক্টারও আমার ধৈর্যের পরিচয় দিতে হয় অনেক। তো যেটা কিনা আসলে কিছুটা মিল ছিল, বাট একদমই নায়রা তো পুরো ডিফারেন্ট একটা চরিত্র। আচ্ছা, এই ট্রেলারে একটা সংলাপ ছিল যে লাশ আর সত্য এই দুটো জিনিস কখনোই গোপন থাকে না। স্কুল কিংবা কলেজ জীবনে অথবা যে কোনো সময়ে এমন কোনো কাজ কি দুজনের কেউ করেছেন ভেবেছিলেন যে এটা গোপন থাকবে, বাট আসলে পরে গোপন থাকেনি? ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। করেছিলাম। কোনটা ছিল? করেছিলাম। আচ্ছা আচ্ছা। তখন আমাদের হচ্ছে ক্লাস 8 এর ব্যাচ, স্কুলে ডাব গাছ ছিল। আচ্ছা, তো যেটা হয়েছে যে এসএসসি পরীক্ষার সময় যারা পরীক্ষার্থী ওনাদেরকে তো ইয়ে করে বিদায় অনুষ্ঠানের পরে আমরা ওটা অ্যারেঞ্জ করেছিলাম। আমরা 10-12 জন ফ্রেন্ড ছিলাম। ফেয়ারওয়েল দেওয়া হয়। তো হেড স্যারকে বলা হচ্ছিল যে স্যার আমরা তো খুব মানে কষ্ট করলাম, আমরা একটু গাছে অনেকগুলো ডাব ছিল, তো আমরা একটু 4-5টা একটু ডাব পেরে আমরা একটু কয়েকজন মিলে খাবো। মোটামুটি 44টার মতন ডাব পাড়া হয়েছে গাছ থেকে। ইভেন পাড়ার পরে আমরা জানাইছি যে আমরা 4-5টা খাবো, এটা আমরা সবাইকেই বলে দিছি যে এটা আসলে স্যাররা যাতে না জানে, আমরাই তো। তো পরবর্তীতে কেউ একজন 2 দিন পরে বলে দিছে। আচ্ছা, পরে ওই যে হেড স্যার ডাকলো যে হ্যাঁ এইটা কি মানে এই যে একটা গোপন জিনিস, এটা কিন্তু পরবর্তীতে গোপন থাকলো না আসলে। হ্যাঁ, আরো যে দুইটা জিনিস আছে ওটা বলা যাবে না, ওইটা একটু এটার পরের ঘটনাগুলো। তো যাই হোক, এই আর কি। আমার আসলে একটা মানে ইন্টারেস্টিং ওই দুইটাই আসলে জানার বেশি আগ্রহ জাগছিল। না আমরা হয়তো বা ওটা বলা কি যাবে? ওইটা না, ওইটা আরেকদিন। ও, ওইটা আরেকদিন। আচ্ছা, ঠিক আছে, আরেকদিন শোনা যাবে। বুবলির কি অবস্থা? মানে এমন কোনো কাজ কি জীবনে করা হয়েছে যেটা ভেবেছিলেন যে এটা তো গোপন থাকবে, বাট আসলে গোপন থাকেনি? এটা আমার আসলে যেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকেই না মানে একটু ঘরকুনো, মানে এখন পর্যন্ত আমি খুব বাসায় থাকতে পছন্দ করি। মানে আছে না যে, এবং স্কুলে কলেজেও এরকম হতো যে প্রতিদিন ক্লাস করা, কোনো কিছু মিস মানে না করা। তো একদিন যেটা হয়েছিল যে আমরা স্কুলে থাকতে সম্ভবত ক্লাস 6 বা 7 পড়ি, টিফিন টাইমে আমাদের তো মর্নিং শিফটে গার্লস ছিল সবাই, তো আমরা 3টা ফ্রেন্ড ছিলাম খুব ক্লোজ। মানে তো আমরা সবসময় মানে একদম ফ্রন্ট বেঞ্চার ছিলাম, সামনে বসতেই হবে। তো এবং স্যাররা মাঝে মাঝে যেটা হতো যে মানে 7 থেকে 8 পর্যন্ত আমি ক্যাপ্টেন ছিলাম। তো যেটা হয়েছে যে টিফিন টাইমে এরকম, আমার তো ভীষণ আম পছন্দ, হ্যাঁ মানে আমি ফ্রুটসের মধ্যে আমার আম ভীষণই পছন্দ। তো আমার দেখি কি আমাদের স্কুলের পাশে অনেকগুলো ফ্রুটসের গাছ ছিল। আচ্ছা, তো এরকম একটা আম গাছের মধ্যে দেখি কি আমি না প্রতিদিন দেখতাম, কিন্তু যেহেতু আমার একটু ইমেজটা অনেক ভদ্র, আমি তো কিছু বলতেও পারি না। তো প্রতিদিন দেখতাম আমগুলো মানে চোখের সামনে এরকম হচ্ছে। দেন খুব মানে এখন দেখেই মনে হচ্ছে যে এটা খাওয়ার উপযোগী। তো টিফিন টাইম হঠাৎ করে আমি না তাকিয়ে আছি এরকম ক্লাস থেকে, তো আমার 2টো ফ্রেন্ড পলি আর বৃষ্টি, তো ওরা 2জন আসছে, এসে না আমার দিকে তাকে বলে যে তুই আর কতদিন এখানে তাকিয়ে থাকবি? আমি বললাম যে না দেখ, বাসায় আম তো খাচ্ছি, কিন্তু গাছটার এগুলো আছে না একদম ফ্রেশ জিনিস মানে গাছের। তো বললো যে চল একটা কাজ করি, আমরা তো 3 জন, তাহলে একজন আমটা পারবে, আরেকজন পাহারা দিবে, আরেকজন দেখবে যে মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, টিচাররা কেউ আসে কিনা। তো লিটারালি আমি বললাম আমি তো পারবোই না ওটা ওখান থেকে করতে। তো বলেছে তাহলে কি করবি? আমি বললাম যে ঠিক আছে আমি দেখি স্যাররা আসে কিনা, পরে কিন্তু কোনো কিছু হলে তোরা ওইটার ব্লেমটা নিস, আমি কিন্তু জানি না, কারণ এটা তোদের বুদ্ধি। তো একজন না গেছে গাছের কাছে, গেছে সুন্দর মতো, ওরা কি কনফিডেন্ট, বলছে আরে কিছু হবে না, স্যাররা এগুলো খেয়াল করবে না। যে আমটা পারছে একজন তো মানে ওকে দিচ্ছে আর কি ঠিকঠাক, তাড়াতাড়ি কর, ওই যে না ডান দিকে, হ্যাঁ ও তো উঠছে, ডানে বামে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আর আমি দেখছি কি স্যাররা আসে কিনা। তো আমার অলরেডি তখন সোয়েটিং হচ্ছে যে আল্লাহ এই ফার্স্ট টাইম যদি কিছু হয়, তো আমি না হ্যাঁ প্রথমবার। তো আমি তাকিয়ে আছি যে স্যার ম্যাডামরা কেউ আসে কিনা, টিফিন টাইমও শেষ হয়ে যাবে, টাইম দেখছি। দেখতে দেখতে ওরা আসছে, এসে সব কিছু ঠিকঠাক করে 3-4টা আম নিয়ে আসছে। তো আমি না খুশি, আমি বললাম যে এই না স্যার ম্যাডাম তো কেউ আসে নাই, বাট দেখ আমি কিন্তু কিছু জানি না, তোরা পরে বুঝিস। করে জাস্ট মুভ করব, দেখে আমাদের হেড স্যার এভাবে দাঁড়িয়ে আছে পিছনে।
তো ওরা আমাকে এসে মানে ওরা আমার দিকে তাকাচ্ছে যে আমি তাহলে কি পাহারা দিলাম, হ্যাঁ কোন দিকে তাকিয়েছিলাম। তো পরে স্যার এসে বলল যে অফিস রুমে আসো। তো পরে আমরা যে স্যারের কাছে মানে সরি টরি বলে যে স্যার আমি তো কিছুই জানি না, এটা ওদের বুদ্ধি ছিল। ওরা বললো স্যার ও তো পাহারা দিচ্ছিল আপনারা আসেন কিনা, কিন্তু কি দিল। ওভারঅল আসলে গোপন থাকে না জিনিসটা। মানে দুজনেরই আমি একটা মিল পেলাম যে গোপন কোনো ঘটনা যেটা ফাঁস হয়ে গিয়েছে, দুজনেরই ফল চুরির ঘটনা, একজনের ডাব আর একজনের আম। যাই হোক, আমাদের ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্স কারেস 24 এর আয়োজনে এই মুহূর্তে আমাদের আরও একটা বিরতির সময় হয়েছে, বাট তালাশ ছবির একটা গানের সাথে যেতে চাই। কোনটা আপনাদের দুজনের পছন্দের একটা গান? আমার তো প্রত্যেকটা গানই ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে কোন গানটা দর্শকদের শোনাবো? একা রাস্তায় গানটা শুনতে চাই। ওকে। এই ছবি দিয়ে আমি যদি ভুল না করি, যতদূর জানি এটি আপনার চুক্তিবদ্ধ হওয়া পঞ্চম সিনেমা, একদম এবং ঠিক। এই ছবিটি দিয়ে আপনি নায়িকা বুবলির বিপরীতে অভিষেক করলেন, একদম একদম তাই না? একদম। মানে ঠিকঠাক অভিষেকটা কি এমনটাই চেয়েছিলেন? দেখেন, আমরা কখন কি চাই, কখন কি হয়ে যায়, এটা তো আসলে গড নোজ। বাট মানে আপনি হয়তো কি বা এমনটাই এরকমই ছিল চেয়েছিলেন? যে হ্যাঁ, একটা ভালো কিছু দিয়ে, একটা ভালো সিনেমা দিয়ে, একজন ভালো কো আর্টিস্টের সাথে মানে আমার সে openingটা পাশে হবে। আছে বলে বলার দরকার নেই, যেটা সত্যি সেটাই আমার কথা বলেন। শুনে কি মনে হচ্ছে যে পাশে আছে দেখে বলছি? Oh my God! দেখা যাবে অন্য না, কোনো সেও artist চর আমার মারবে না? পাশে থাকলে আবার বলতে একই কথা। না, সমস্যা নেই, সে চর মারবে না। আর আপনি হাসছেন, আমার ভালো লাগছে আসলে, আমি ভয় পাচ্ছি না। আচ্ছা, বলুন না। হ্যাঁ বলেন। এই যে বলছিলাম যে ক্যারিয়ারের শুরুটা কি এমনটাই চেয়েছিলেন যে এইভাবে? সবাই তো চায় যে প্রত্যেকটা আর্টিস্টই চায় যে ক্যারিয়ারের শুরুটা একটু খুব ভালো মতো, খুব মানে খুব বড় করে হোক। তো আমিও অনেক লাকি যে আমার শুরুটা এভাবে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, অনেক বড় একজন ডিরেক্টর, সুপারস্টার নায়িকা, তো সেখানে তো আসলে বলার কিছুই থাকে না। মানে এক্সাইটমেন্ট লেভেলটা অনেক বেশি, আনন্দটাও খুব বেশি। ইভেন দর্শকরা যেভাবে সাড়া দিচ্ছে, তো সেটাতে আসলে আনন্দের মাত্রাটা অনেক বেড়ে গেছে। আচ্ছা, আমরা আসলে এই সিনেমার পরিচালকের নিয়ে একটু কথা বলি। সৈকত নাসির এই সিনেমার পরিচালনায় করেছেন, এবং তিনি যেহেতু আমাদের মাঝে নেই, এই সেটে উপস্থিত নেই অ্যাকচুয়ালি, বাট আমি একটু জানতে চাইবো যে আপনাদের দুজনেরই তার সাথে প্রথম কাজ, বিশেষ করে আপনার, এর আগে কাজ আসলে করেছে? ওভাবে যদি বলি, সৈকত নাসির ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ ছিল ক্যাসিনো। আচ্ছা, তো ক্যাসিনো ফিল্মটা যদিও রিলিজ হবার কথা ছিল আগেই, কিন্তু কোভিড-19 এর জন্য তা আসলে আমরা একটু সময় নিয়েছি। তো রিলিজ প্রাপ্ত রাইট আমাদের দুজনেরই ফার্স্ট ফিল্ম সৈকত নাসির ভাইয়ের কাজ সাথে। করেছে, তাহলে আপনি প্রথম কাজ করেছেন? আমিও সেকেন্ড টাইম। ও মাই গড। আচ্ছা, উনি সিনেমা করেছে, আমি ওনার হচ্ছে আচ্ছা, ওয়েব সিরিজ করেছিলাম ও একটা। আচ্ছা, ঠিক আছে, বাট আমি জানতে চাচ্ছিলাম কি যে তার সাথে কাজ করার ফার্স্ট আসলে টাইম আমাদের দুজনেরই ওনার মুভি রিলিজ হচ্ছে। আচ্ছা, সেই জায়গা থেকে সৈকত নাসিরের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, একটু যদি শেয়ার করা দুজনে। প্রথমে একটু বুবলির কাছে জানতে চাই। ভাইয়া তো আসলে সৈকত নাসির ভাই নিঃসন্দেহে আমাদের এই সময়কার অনেক ভালো একজন নির্মাতা, গুণী একজন নির্মাতা, এবং সময়কে মাথায় রেখে আসলে উনি কাজ করেন। আচ্ছা, তো যেটার আসলে বহিঃপ্রকাশ তালাশের মাধ্যমে আমরা দেখছি, এবং ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স তো আমার ডেফিনেটলি খুবই পজিটিভ। আমরা যখন ক্যাসিনো করেছি, ওটা তো একটা ডিফারেন্ট জোনের ছবি, তো খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, এবং ভাইয়ার এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কাজ, মানে এই জোনে উনি আগে কাজ করেনি,
এবং আমারও এই ধরনের কাজ আগে করা হয়নি। আচ্ছা, যে একদম পিওর রোমান্টিক একটা আবহ আমরা যদি বলি, ওরকম একটা ফিল এই মুভিটার মধ্যে। সম্পর্কের গল্পে, সম্পর্কের গল্প, সম্পর্কের টানাপোড়েন, তো সবকিছু মিলে না আমাদের অনেক কিছুর প্রথমে সমন্বয়। তো সেখান থেকে আমি বলবো যে আসলে খুবই ভালো এক্সপিরিয়েন্স। এবং ভাইয়া এটা যখন আমার সাথে শেয়ার করে হোয়াটসঅ্যাপে, আমরা প্রথম যেহেতু লকডাউনের টাইমটা আমাদের ফেস টু ফেস মিটিংটা খুব একটা হচ্ছিল না, তো সেই সময়টার কথাটা মনে হয় আসলে অনেক বেশি। যে ফার্স্ট স্টোরিটা পাঠালো, তো আমি বললাম যে ভাই আমি আগে কন্টেন্ট একটু দেখি কি অবস্থা। তো ভাইয়া পাঠালেন এবং বললেন যে আপু আমরা গল্পটা চিন্তাই করছি যে আপনাকেই দেখছি নায়রা চরিত্রে, তো চলেন আমরা কাজটা করি, খুব ভালো হবে। তো ভাইয়ার সেই কনফিডেন্স থেকে না আসলে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে না, তার মানে দ্যাট মিনস কিছু একটা হবে। তো দেন আমি যখন শুনলাম আমার কোঅ্যাক্টর কে আছে, কারণ আমি শুরুতে আসলে ওভাবে কথা হয়নি যে কে থাকছেন, বিকজ নির্মাতা এবং গল্পটাই খুব ইম্পর্টেন্ট। আর ডেফিনেটলি একজন ভালো পারফর্মার অ্যাজ আ কোঅ্যাক্টর খুব ভ্যারি করে। তো আদারওয়াইজ আসলে ওভাবে সেই জায়গা থেকে তো তাকে আপনি প্রথম পেয়েছি। তো আমি যখন আমরা শুটিং স্টার্ট করি দেন সব কিছু ওয়াজ ওকে, যে ফাইন, খুব ভালো লাগছে। এবং আস্তে আস্তে আমরা যতটা ইনভলভ হচ্ছিলাম স্টোরিতে, তত বেশি মনে হচ্ছিল যে ইয়েস দিস ইজ আওয়ার স্টোরি। তো খুব ভালো একটা এক্সপেরিয়েন্স। কিছু বলবে নাকি? সৈকত ভাইকে আমি প্রথম নক দেই 2018-তে যে ভাই আমি সিনেমা করতে চাই। তো তখন সে সিনেমা করবে না, সিনেমা করছিল না, আমাকে সে ডিরেক্ট নিষেধ করে দিয়েছিল এফডিসিতে যে না আমি সিনেমা বানাবো না এখন, পরে এইরকম আর কি। তারপরে অনেক কথা, অফিসে গেলাম ফোন দিয়ে ভাই অফিসে একটু আসি, অফিসে যেতাম, অফিসে বসতাম, গল্প করতাম। দেন হচ্ছে 2019-এর শুরুতে একটা ওয়েব সিরিজ করি আমরা, ট্র্যাপড। এটা বালিতে শুটিং হয়। তো ওই শুটিং থেকেই হচ্ছে সৈকত ভাই আমার কিছু স্টিল ছেড়েছিল, ফটোশ্যুট হয়েছিল কিছু, ফটো আপনার কি বলে এটাকে, উনি বেশ কিছু ছবি ছেড়েছিল। তো ওইখান থেকে হচ্ছে ফোনটা প্রথমে ওনার কাছে যায়, মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের আমার প্রথম সিনেমা যা পাখি বলো তারে, মানিক ভাইয়ের ইউনিট থেকে ফোন যায় যে ছেলেটা কে। পরে দেশে আসার পরে করলাম, সিনেমা করলাম। আর এইটার যে গল্পটা, তালাশের যে গল্পটা, এটাতে শুরুতেই উনি আমাকে বলে দিয়েছিল যে তুই ক্যারেক্টারের সাথে যাস না। এই যে 4টা মাস ধরে রেডি করেছে যে দাড়িটা এই হবে, চুলটা এই হবে, ক্যারেক্টারটা এইভাবে কথা বলবে, এত সুন্দর দাড়ির যে স্টাইল, জি এটা ছিল না। এটার পেছনে পুরো অবদান তাহলে সৈকত নাসির ভাইয়ের। জি, যে আমার ক্যারেক্টার আমি সুমনকে এভাবে দেখতে চাই। আপনি কখনো ভেবেছেন আপনি এইভাবে দাড়ি রাখবেন? পারফেকশন, মানে খুবই পারফেক্টলি কাজ করতে চাই না, আমি কখনো এটা চিন্তা করিনি। থ্যাঙ্কস গড, মানে সৈকত ভাইকে অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, এটা আমি কখনোই চিন্তা করিনি। তো সেইখান থেকে বের হয়ে মানে প্রত্যেকটা দিন কথা বলা, প্রত্যেকটা দিন নতুন নতুন, আসলে আমার কি মনে হয় সৈকত ভাই সিনেমা খায়, সিনেমাতে ঘুমায়, সিনেমা নিয়েই তার জীবন, সিনেমাতেই সব কিছু। একদমই তাই, মানে গল্পের বেস্ট আউটপুট আর্টিস্টের থেকে কিভাবে বের করে নিতে হয় এটা সৈকত ভাই অনেক ভালো বুঝে। ওকে, আমরা আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে তালাশের সাথে আরও অনেকক্ষণ থাকলে ভালো হতো, আমি তালাশের শেষ জায়গাটা পর্যন্ত যেতে পারতাম, বাট আজকের আয়োজন শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য। বাট শেষ সময়েও আমি একটা প্রশ্ন দুজনের কাছে রাখতে চাই, অ্যাজ আ দর্শক হিসেবে, ভিউয়ার্স হিসেবে, যে তালাশ মুভিটা আমি কেন সিনেমা হলে গিয়ে দেখব, কি আছে এই ছবিটাতে? তালাশ সিনেমাটা আসলে কমপ্লিট একটি সিনেমা, যেখানে মানুষ ভালোবাসা থেকে শুরু করে জীবনের সাথে রিলেট করতে পারবে। আসলে আমরা কখনোই বলছি না যে তালাশ সিনেমা দিয়ে আমরা একদমই অনেক কিছু হয়তো বা জয় করে ফেলবো বা একদম পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। আমরা যদি একটা মানে আছে না যে একটা সুন্দর সিনেমা দেখতে যাই, বা একটা 2 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট আমরা যদি একটা এনজয় করতে চাই একটা সময়, তাহলে অবশ্যই তালাশ সিনেমা দেখা উচিত। আর যারা গার্লফ্রেন্ড নিয়ে যেতে চান যাবেন, যারা হাজব্যান্ড বা ওয়াইফ নিয়ে যেতে চান, বয়ফ্রেন্ড নিয়ে যেতে চান, সবাইকে নিয়ে যান, ফ্রেন্ড সার্কেল নিয়ে যান। আমার মনে হয় এটা সবাই সবার সাথে, সবার লাইফের সাথে 95% রিলেট করতে পারবে, এরকম একটি সিনেমা হচ্ছে তালাশ। সো আমি চাই যে সবাই সিনেমা হলে গিয়ে দেখুক। আদর আজাদ কি বলবে? যে 5%টা বাকি আছে, এই 5% হচ্ছে যারা সিঙ্গেল, যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছে। না, ছ্যাঁকা যারা খেয়েছে তাদের জন্য দেখো। হ্যাঁ, ওইটাই তো সিঙ্গেল, তখনই তো সিঙ্গেল হয়ে যাচ্ছে। 5% হবে যারা বাচ্চা, যাদের এখনো মানে আচ্ছা, যাই হোক এখন পর্যন্ত আসলে অনেক মোটামুটি খুব ভালোই সাড়া পাচ্ছি আমরা। আর এটা আমার প্রথম সিনেমা। দর্শককে বলবো যে, দর্শকের উদ্দেশ্যে বলতে গেলে যে দর্শকরা হলে আসুন, সিনেমা দেখুন, আর আমাদের ভালো মন্দ দুটোই বলুন।
তাতে করে আমাদের নেক্সট কাজে খুব ভালো কিছু দিতে পারবো আশা করছি। এই তো, আর চ্যানেল 24-কে ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনের জন্যই শুভকামনা রইল তালাশ ছবির জন্য। আজকের আয়োজন তো শেষ করব অবশ্যই সেটা তালাশ ছবির একটা গানের সাথে, এবং তার আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে আসবো। বাট কোন গানটা শুনবো, আমি আপনাদের দুজনের পছন্দের সেকেন্ড গান শুনতে চাই। মায়ামাখা। হ্যাঁ, মায়ামাখা, ওকে। সেই গানটার সাথে তবে এই গানটার সাথে আমরা বাড়ি ফিরে যাব। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এই ছিল ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস কালার্স 24 এর আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। দাঁড়াও বলতেছি, দাঁড়াও। নায়রা, কি বলো, কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার? তোমার হাজবেন্ড কি আমার থেকে বেশি সুন্দর? হ্যাঁ, নাকি তোমার হাজবেন্ডের অনেক বেশি টাকা, তার অনেক টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি মিলে ফুল একটা প্যাকেজ, এর জন্য বিয়ে করছো? বলো। মায়া মাখা তোর ছবিটা কোন আধারে বিলীন, ধোয়ায়ুরে স্মৃতির আকাশ উঠছিনি কঠিন। ওই দেখ তো ওখানে শুয়ে আছে, তারে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। দেখ কি অবস্থা। সুমন, আশ্বাসের ছাদ পিলার কাপে সবই যাচ্ছে ধসে, আমার সবই যাচ্ছে ধসে। মায়া মাখা তোর ছবিটা কোন আধারে বিলীন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। ধোঁয়ায়ুরে স্মৃতির আকাশ